শনিবার 18 জানুয়ারি সঞ্জয় রায়কে আরজিকর মামলায় দোষী সাব্যস্ত করেছেন বিচারক। সোমবার 20 জানুয়ারি ছিল সাজা ঘোষণা হবার কথা। সেই মতো সোমবার শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস কি রায় দেন সেদিকে সবার নজর ছিল। এদিন সঞ্জয় রায়কে চরম শাস্তি দেননি বিচারক, তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছেন। যদিও তিনি জানান সব তথ্য প্রমাণ সওয়াল জবাব দেখে তার মনে হয়েছে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়, তাই তিনি এই সাজা দিয়েছেন। এরপর উচ্চ আদালতে যাবার রাস্তা খোলা রয়েছে সব পক্ষের কাছে। এদিকে এই রায়ের পরই চর্চায় এসেছেন সঞ্জয় রায়ের দুই আইনজীবী কবিতা সরকার এবং সেজুথি চক্রবর্তী। নিজের মক্কেলকে বাঁচাতে কোর্টরুমে সোমবার জোরালো সওয়াল করেছিলেন সেজুথি। তাদের একটাই লক্ষ্য ছিল দোষী সাব্যস্ত হওয়ার পর যাতে তার মক্কেল চরম শাস্তি না পান, তার থেকে কম শাস্তি যেন দেওয়া হয় তার মক্কেলকে। সেই মতো তথ্য প্রমাণ সহযোগে বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্টের পুরনো রায়ের কথা উল্লেখ করে যুক্তি সাজান সেজুথিরা। শেষ পর্যন্ত অবশ্য বিচারক সব পক্ষের সওয়াল জবাব এবং তথ্য প্রমাণ খতিয়ে দেখে সঞ্জয়কে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেন। যদিও এদিনেও সঞ্জয় নিজেকে নির্দোষ বলে দাবি করে। শনিবার 18 জানুয়ারি সঞ্জয় রায়কে আরজিকর মামলায় দোষী সাব্যস্ত করেন বিচারক। সোমবার 20 জানুয়ারি ছিল সাজা ঘোষণা হবার কথা। সেই মতো সোমবার শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস কি রায় দেন সবার নজর ছিল সেদিকে। এদিন সঞ্জয় রায়কে চরম শাস্তি দেননি বিচারক, তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছেন। যদিও তিনি জানান সব তথ্য প্রমাণ সওয়াল জবাব দেখে তার মনে হয়েছে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়, তাই তিনি এই সাজা দিয়েছেন। এরপর উচ্চ আদালতে যাবার রাস্তা খোলা রয়েছে সব পক্ষের কাছে। এদিকে এই রায়ের পরই চর্চায় এসেছেন সঞ্জয় রায় দুই আইনজীবী কবিতা সরকার ও সেজুথি চক্রবর্তী। নিজের মক্কেলকে বাঁচাতে কোর্টরুমে সোমবার জোরালো সওয়াল করেছিলেন সেজুথি। তাদের একটাই লক্ষ্য ছিল দোষী সাব্যস্ত হওয়ার পর যাতে তার মক্কেল চরম শাস্তি না পান, তার থেকে কম শাস্তি যেন দেওয়া হয় তার মক্কেলকে। সেই মতো তথ্য প্রমাণ সহযোগে বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্টের পুরনো রায়ের কথা উল্লেখ করে যুক্তি সাজান সেজুথিরা। শেষ পর্যন্ত অবশ্য বিচারক সব পক্ষের সওয়াল জবাব এবং তথ্য প্রমাণ খতিয়ে দেখে সঞ্জয়কে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছেন। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি রাজেশ সাহা। কি উঠে এলো শোনাবো। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ইন্ডিয়ানের লিগাল এবং কনস্টিটিউশনাল রাইট, তাই জন্য সেটাকে এনফোর্স করা এবং আপহোল্ড করার জন্যই আমি ওকালতি পড়ে আমি রেজিস্টার হয়েছি। সো আই ক্যানট স্যাক্রিফাইস অ্যান্ড কম্প্রোমাইজ অন দ্যাট। এক, দ্বিতীয়ত আমাদের ফাইনাল পুরো জেরা প্লাস ফাইনাল আর্গুমেন্টস অব্দি আমরা যে ডিফেন্স কেসটা ছিল, যে ইটস নট অ্যাবাউট ফর আস, ইটস নট অ্যাবাউট একটা মানুষ ছিলেন বা একাধিক মানুষ ছিলেন। আমাদের জন্য কেসটা খুব সিম্পল, যে প্রসিকিউশন যে কেসটা বা যে সাক্ষ্য প্রমাণ আমার একটি ব্যক্তির এগেনস্টে নিয়ে এসেছে কোর্টের সামনে, সেটাকে ডিফেন্ড করা এবং নিজেকে ওখান থেকে কাটিয়ে বেরোনো। দ্যাট ইজ বেসিক্যালি হোয়াট ক্রিমিনাল ট্রায়াল অ্যান্ড জব অফ এ ডিফেন্স লয়ার ইজ। তো শেষ অবধি যেমন আপনারা দেখেছেন, সঞ্জয়ও কোর্টের সামনে বারবার বলেছে যে আমি করিনি, আমাকে ফাঁসানো হয়েছিল। আমরাও উইথ হেল্প অফ দ্য সাক্ষ্য প্রমাণ যেটা প্রসিকিউশন রিলাই করেছে তার উপর বেস করে আমরা বলেছি আমি নির্দোষ এবং আমার কোনো রোল ছিল না, আমাকে প্ল্যান্ট করা হয়েছে ইত্যাদি। তো সিমিলারলি অবভিয়াসলি সেন্টেন্সিং হিয়ারিং এর সময়ও অবভিয়াসলি আমি আমার গিল্টটাকে অ্যাকসেপ্ট করে বলিনি যে এটা রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম নয়, তাই জন্য আমাকে আপনি ডেথ পেনাল্টি থেকে মকুব করুন। আমরা সেখানেও বলেছি যে অফকোর্স ইট ওয়াজ দ্য ডিফেন্সেস কেস দ্যাট আই এম নট গিল্টি। কিন্তু হ্যাঁ, যদি কোর্ট ওটাকে আপহোল্ড করে, কনভিকশনকে আপহোল্ড করেন, সেখানে ইটস দ্য ডিউটি অফ এনি লয়ার টু বাউ ডাউন টু সাচ জাজমেন্ট। সেটা তো কিছু করার নেই। অফকোর্স আমরা অ্যাগ্রিভড এবং পরবর্তীকালে দ্য কনভিক্ট উইল মুভ টু দ্য আপার কোর্ট ইন আপিল। সেটা তার আবার কনস্টিটিউশনাল তার রাইট আছে। কিন্তু সেখানেও যখন কনভিকশন হয়ে গেছে, উই হ্যাড টু অপশনস, যে ডেথ পেনাল্টি হতে পারে বা ম্যাক্সিমাম পানিশমেন্ট লাইফ হতে পারে। সেখানে দাঁড়িয়ে ওই লিমিটেড স্কোপেই আমাদের হিয়ারিংটা হয়েছিল। তো ন্যাচারালি আমি দুটো জায়গা থেকে, এক পার্সোনালি আমি ডেথ পেনাল্টিতে বিলিভ করি না এবং আমি মনে করি না যে ডেথ পেনাল্টি হওয়ার পরে আমি অ্যাজ আ ওম্যান সোসাইটিতে খুব সেফ হয়ে যাব, প্রথম কথা। না, আমি আপনাকে যে প্রশ্নটা করলাম, এই প্রশ্নটা না আমি একটা সুস্পষ্ট একটা উত্তর চাইছি, একটা নির্দিষ্ট জবাব চাইছি, কারণ এই প্রশ্নটা আমার নয়। আমি কিছুক্ষণ আগে চেক করছিলাম, সোশ্যাল মিডিয়াতে ভরে গিয়েছে, অনেকেই প্রশ্নটা করছেন যদি এটা বিরলের মধ্যে বিরলতম না হয় তাহলে কোনটা? আপনার থেকে সরাসরি একবার জানতে চাইবো। দেখুন, তাহলে তো আমাকে জজ সাহেবের চেয়ারে বসতে হয়।
কেননা জাজমেন্টটা হয়তো এখন আপনাদের সবার হাতে চলে না এসেছে। না তাহলে আমি আমি judgment-টা একটু আমি করতে হবে। আমি জাজমেন্ট নিয়ে প্রশ্ন করছি না, আমি আপনার দাবি নিয়ে প্রশ্ন করছি। আপনি তো দাবি করেছেন, এটা ব্যুরোর মধ্যে বৃহত্তম নয়। আমি সেই দাবিটার প্রেক্ষিতে আপনাকে জিজ্ঞেস করছি না, যে আপনি একটু ভুল করে ফেলেন। আমার অ্যাজ এ ডিফেন্স লয়ার আমার দাবি হতেই পারে না যে আমি গিলটি এবং তারপরে কেন এটা বিরল থেকে বিরলতম নয়। দ্যাট ক্যানট বি মাই আর্গুমেন্ট এথিক্যালি। তাই জন্য আচ্ছা। এথিক্যালি আমার প্রথম থেকে আর্গুমেন্টটা হচ্ছে আই এম নট গিলটি অ্যাট অল। কিন্তু যেহেতু কোর্ট সিদ্ধান্ত নিয়েছেন যে আমি গিলটি, সেটাতে বাও ডাউন করে আমাকে বলতে হচ্ছে যে দেয়ারফর যখন আপনি আমাকে গিলটি মেনে নিয়েছেন, তখন আমাকে প্লিজ সবচেয়ে ডেথ পেনাল্টির পর যে সাজাটা আমাকে দয়া করে সেইটা আপনি দেবেন। আচ্ছা সেজিদি, আজকের এই সাজা ঘোষণার পর আপনি সঞ্জয়ের সাথে দেখাও করেছেন এজলাসের বাইরে। সঞ্জয়ের প্রতিক্রিয়া কি ছিল? কি বডি ল্যাঙ্গুয়েজ ছিল? ওর মেন্টাল কন্ডিশন কি অবস্থায় ছিল বলে আপনি দেখলেন? ইনফ্যাক্ট আমার দেখার আগে ও কোর্টেই কিন্তু বলছিল, জজ সাহেবকেও বলছিল, সবাই সেটা দেখেছে যে স্যার আমাকে ফাঁসানো হয়েছে, আমি শুরু থেকে আপনাকে বলছি ইত্যাদি। ও শুরু থেকে এটা বলছে এবং আমরা যখন ওকে বললাম যে তুমি হয়তো বুঝতে পারলে না, তোমার হয়নি, বিকজ আমরা মনে করছিলাম ও হয়তো ধরতে পারেনি, মেবি মিসকমিউনিকেশন। তখন মানে সঞ্জয় ভেবেছিল হয়েছে? হ্যাঁ, সঞ্জয় না, ভেবেছিল সেটা নয়, মানে ও যেভাবে রিয়াক্ট করছিল আচ্ছা। যে স্যার যেরকম হয়ে থাকে কাউকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিলে, সেখানে আমরা ওকে বোঝাচ্ছিলাম, ওপেন কোর্টে হচ্ছিল, যে আপনি বুঝতে পারছেন আপনার হয়নি ইত্যাদি। তখন ও যেটা আমাকে ডে ওয়ানেও বলেছিল, আজকে ও কোর্টের সবার সামনে সেটাই বলেছে যে যাই হোক না কেন আমার তো তকমাটা লেগে গেল অফ বিং আ রেপ, এইটা আপনি কি করে মুছবেন? এবং ন্যাচারালি সেই জবাব আমার কাছে নেই। না, আর এই সাজা শোনার পর আউট অফ দ্য এজলাস আমি জিজ্ঞেস করছি, আপনি যখন সঞ্জয়ের সাথে দেখা করলেন এবার কি কথা হলো? আউট অফ দ্য এজলাস কি বলেছে সেটা আমার পক্ষে বলা সম্ভব না, বিকজ এটা এথিক্যাল হবে না। আচ্ছা, সঞ্জয় কি খুশি? মানে ও কি এই মৃত্যুদণ্ড যে পেল না, এটা ভেবে কি অন্তত খুশি? মানে একে সান্ত্বনা দিতে পারছে? না, ও ওপেন কোর্টেও সেটা এক্সপ্রেস করেছে। ও এর আগের দিনও ভার্ডিক্টের দিনও এক্সপ্রেস করেছিল, তখনও সবাই ছিলেন কোর্টে, ওপেন কোর্টে করেছে, এবং আজকে সেন্টেন্সিং অর্ডারের পরেও ওপেনলি এক্সপ্রেস করেছে যে ও বারবার এই স্টিগমার কথাটা বলছে যে হোক বা যাই সাজা হোক, এই স্টিগমাটা আমি কোনোদিন কি করে আমি তার থেকে দূরে যাব, এটা তো কোনোদিন আমার পিছু ছাড়বে না। ওর মানসিক অবস্থাটা আপনি বুঝতে পারছেন এখন সেই স্টেজে। কি মানসিক অবস্থা ছিল ওর? বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল যদি একটু এক্সপ্লেন করেন? হেল্পলেস, যেরকম সাজা শুনলে যে কোনো কনভিক্টই খুব হেল্পলেস ফিল করেন, যেটা আমি আমার লিমিটেড এক্সপিরিয়েন্সে দেখেছি, সেই সিমিলার বডি ল্যাঙ্গুয়েজটাই ছিল, খুব অসহায় এবং হেল্পলেস, স্যাড, ডিসঅ্যাপয়েন্টেড। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।